প্রিজনে পড়ে গেছে। আচ্ছা হলো। শুরু করি। ঠিক আছে? আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস। চ্যাপ্টার 4 এর রেকর্ডিং তো অন আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম। তো আমাদের আজকে যে পড়াশোনাটা সেটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারের নাম ছিল, একটা কি ছিল? একটা পার্ট ছিল তড়িৎচুম্বক আবেশ। হ্যাঁ? আর আরেকটা যে পার্ট সেটা হচ্ছে দিক প্রতিবর্তী আ তড়িৎ প্রবাহ আরকি। মানে হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। তো ওইটা নিয়ে আজকে পড়তে হবে যে অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট সম্বন্ধে আমরা অল্প বিস্তর একটু জ্ঞান নেব যে কিভাবে তৈরি হয়, ওটার বৈশিষ্ট্যগুলা কি, কি হ্যান-ত্যান এসব আরকি। ঠিক আছে? তো আমাদের আজকের টপিকটা হলো অল্টারনেটিভ কারেন্ট। আচ্ছা। অল্টারনেটিভ কারেন্ট কে বুঝতে গেলে আগে আমরা যদি ডিসি কারেন্টটা একটু বুঝে নিই। ডিসি কারেন্টটা কি? ডিসি কারেন্ট আচ্ছা তোমাকে আমরা তো 3rd চ্যাপ্টারে একটু আইডিয়া দিছিলাম। তুমি একটু বলতে পারবা যে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য কি? একটু তো আইডিয়া ছিল আমার, নাকি? বলো তো, রাইসা? কি ছিল? মনে আছে? আমরা যদি একটু গ্রাফ দেখি, ভুলে গেছো? একটু তো আইডিয়া আছে। হঠাৎ করে যদি তোমাকে এখন জিজ্ঞাসা করে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য কি? তুমি তো সায়েন্সের স্টুডেন্ট। তো তুমি বলতে পারবা না? কি বলবা তাকে? দেখো, উম ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট কারেন্ট যেটাকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট। আর এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। বা আমি যদি বাংলাটা বলি, একটা হচ্ছে একমুখী প্রবাহ, একটা হচ্ছে দ্বিমুখী প্রবাহ বলি। তো একমুখী প্রবাহ কেন? দ্বিমুখী প্রবাহ কেন? এটা কিন্তু আমি অনেক বড় একটা আলোচনা করছিলাম 3rd চ্যাপ্টারে। এই যে চলতরিতে। আ এটা তো বলতে পারতে হইতো আরকি তোমাকে। ঠিক আছে? বেসিক যে পার্থক্য সেটা কিন্তু আমি ওই চ্যাপ্টারে ওখানেই বলে দিছিলাম। তো ওগুলো আমি আর আজকে রিপিট করব না। মেইনলি আমি আজকে আইসি কারেন্ট নিয়ে কিভাবে কাজ করব ওইটা বলব। ঠিক আছে? তো ডিসি কারেন্টে কি হয়? ডিসি কারেন্টে আমরা একটা ফিক্সড ভোল্টেজ দিই। তুমি যদি দেখো এখানে আমি একটা ব্যাটারি দিছি, এটা একটা ডিসি ভোল্টেজ। হ্যাঁ? যে ওইটার ডিসি ভোল্টেজ মানে কি? ওটার যে ভোল্টেজটা এটা ফিক্সড। বা এই যে সোর্সটা, ডিসি যে সোর্সটা, সে যে কারেন্টটা তৈরি করবে সেটার ফ্লোটা হবে একদিকে ওয়ান ওয়ে ফ্লো হবে কারেন্টের। যেমন আমি এখানে 6 ভোল্ট লাগাইছি না? তাহলে কারেন্টের দিকটা কি এরকমই হবে। কোনদিন এটা উল্টা দিকে যাবে না। অল দ্যা টাইম এটা একদিকে চলতেই থাকবে। সো এটা আসলে বেসিক জিনিস যে তোমার ডিসি কারেন্ট একদিকে প্রবাহিত হবে এবং এসি কারেন্ট ২ দিকে এসি কারেন্ট হচ্ছে কি দ্বিমুখী ২ দিকে ফ্লো থাকবে। ঠিক আছে? তো আমি যদি এসি কারেন্টের ডিসি কারেন্টের একটা চিত্র আঁকি যেমন এইটার জন্য আঁকি, তো I ভার্সেস T যদি গ্রাফ নেই তাহলে এই গ্রাফটা দেখতে হবে কিরকম? যেহেতু সবসময় ৩ অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে আ ইন স্প্যান অফ টাইম তাহলে তুমি দেখবা যে এর গ্রাফটা হচ্ছে এরকম। একটা আ এরকম রেখা পাওয়া যাবে। এক্স অ্যাক্সিস এর সমান্তরালে। এইটার ভ্যালুটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এটা একটা ডিসি কারেন্ট সোর্স। যে চিত্রটা হচ্ছে এরকম। এখন নট নেসেসারিলি তোমার সবসময় চিত্রটা এরকমই হবে এটা কোনো গ্যারান্টি নাই। ডিসি কারেন্ট বা ডিসি যে কারেন্ট আছে সেটার আরো অনেকগুলা কি বলে চিত্র I ভার্সেস T যদি গ্রাফ আঁকো তাহলে আরো অনেকগুলো হইতে পারে।
সেগুলো সবগুলাই ডিসি হবে। তো আমি এই বাম সাইডে যেই ডিসি কারেন্টটা করছি এটাকে বলা হয় পিওর ডিসি। পিওর ডিসি কেন? কারণ পিওর ডিসিতে অবশ্যই ডিসি হলে ১ম কথা ডিসি হলে তোমার ফ্লোটা হবে একদিকে। এটা একটু মাথায় গেঁথে নাও। ডিসি মানে ফ্লো হবে ওয়ান ওয়ে। ঠিক আছে? যে ডিসি মানে ফ্লো হবে ফ্লো হবে ওয়ান ওয়ে। ডিসি মানে ফ্লো হবে ওয়ান ওয়ে। পিওর ডিসি মানে ফ্লো হবে ওয়ান ওয়ে। ঠিক আছে? সরি ডিসি মানে ফ্লো হবে ওয়ান ওয়ে। পিওর কথাটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? যে মান সমান আরকি। মান সমান ওভার পিরিয়ড অফ টাইম। এগুলা একটু সুন্দর করে লিখে নেবা আরকি মাথা। তাহলে এটা হচ্ছে পিওর ডিসি। কিন্তু পিওর ডিসি ছাড়াও আমরা অনেক প্রকার ডিসি দেখতে পারি। অনেক সময় সার্কিটে অনেকগুলো ডিসি হতে পারে। যেমন আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, গ্রাফটা ধরো এরকম আঁকলাম। এই এটা, এটা হচ্ছে I আর এটা হচ্ছে তোমার T, নিচে T। তো I ভার্সেস T গ্রাফের এই যে তুমি ধরো এটা কারেন্ট নির্দেশ করতেছে। তো দেখো তুমি প্রত্যেকটা সময় তোমার এবার কিন্তু কারেন্টের ভ্যালু সমান না, তাই না? যে এইখানে তুমি যদি কারেন্টের ভ্যালু গুলা দেখো, এই এত এত টি সময় কারেন্ট হচ্ছে এত, আবার এই টি সময় কারেন্ট হচ্ছে এত। মানে আপ ডাউন করতেছে নাকি? ভ্যালুটা ফিক্সড না এখানে। আপ ডাউন করতেছে। কিন্তু সবসময় ভ্যালুটা কি পজিটিভ কিনা? মানে এক্স অ্যাক্সিস এর উপরে আছে। মানে ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে। সবসময় ভ্যালুটা পজিটিভ কিন্তু ফিক্সড না আরকি ভ্যালুটা। তো এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। কারণ এখানেও যে ফ্লোটা মানে I এর ভ্যালু পজিটিভ মানে কি? সবসময় পজিটিভ মানে কি? কারেন্ট একদিকেই প্রবাহিত হচ্ছে। কিন্তু সমানভাবে হচ্ছে না। একটু উপর নিচ করতেছে। তো এটাকে আমরা বলতেছি পালসেটিং ডিসি। পিওর ডিসি না, পালসেটিং ডিসি। কারণ ওই যে মানটা আপ ডাউন করতেছে। মানে মানটা ফিক্সড না, মানটা আপ ডাউন করতেছে। কিন্তু মানের চিহ্নটা পজিটিভ অলওয়েজ। দেখো? কারণ প্রত্যেকটা মানই ওয়াই এক্সিস এর উপরে আছে। তাই না? মান আপ ডাউন করবে। তো আর কি হতে পারে? আরো গ্রাফ আঁকতে পারি আমি। যেমন হলো আমরা এরকম একটা গ্রাফ কথা চিন্তা করতে পারি। এরকম এই যে এভাবে হচ্ছে। এটাও কিন্তু ডিসি কারেন্ট। কেন ডিসি কারেন্ট? কারণ I এর ভ্যালু সবসময় পজিটিভ। চেঞ্জ হচ্ছে মান, উপর হচ্ছে নিচ হচ্ছে, সমস্যা নাই। কিন্তু পজিটিভ, একমুখী একদিকে। ঠিক আছে? মানটা চেঞ্জ হতে পারে। এটাকেও তুমি পালসেটিং ডিসি বলতে পারো। আমি আসলে এই পাশে যা আঁকবো সব পালসেটিং ডিসি। আর কি হতে পারে? আর এখন এই ২ টারই নিচের দিকে হতে পারে। যে মান ঠিক আছে আপ ডাউন করতেছে কিন্তু নেগেটিভ এর। এটা I, এটা T। এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে কারেন্টের ডিরেকশনটা তুমি যেটা ধরছো তার উল্টা দিকে। বাট ডিরেকশনটা কিন্তু সেমই আছে। সবগুলোর মান নেগেটিভ। তাহলে নিচেরটা ওটারও এরকম একটা জিনিস আমি আঁকতে পারি। বুঝতে পারছো? এইটা হচ্ছে ডিসি এর ব্যাপার-স্যাপার গেল। এগুলো সবগুলাই ডান পাশে সবগুলো পালসেটিং ডিসি। তাহলে তোমার কারেন্টের দিকটা হবে একদিকে। কিন্তু আমরা যেটা পড়তেছি আরকি পরিবর্তী ক্রিয়া, হ্যাঁ? বা কি বলে ওটাকে? এসি কারেন্ট। এসি কারেন্টের দিকটা দ্বিমুখী। প্রতিবর্তী ক্রিয়া কেন বললাম? প্রতিবর্তী তড়িৎ প্রবাহ। প্রতিবর্তী তড়িৎ প্রবাহতে কি হবে? আ আ টু ওয়ে ফ্লো। এটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া এসি কারেন্ট। কেন হচ্ছে এটা তো কারণ আমরা দেখব অবশ্যই। কারণটা দেখব। দেখো আমাদের যে কারেন্টটা সেটা কোনো আ না, কি বলে ইন্ডিপেন্ডেন্ট চলক না। এটা একটা ডিপেন্ডেন্ট চলক। এটা টোটালি নির্ভর করতেছে তুমি কি পরিমাণ ভোল্টেজ ২ টা প্রান্তে দিবা। একটা তারের across এ কারেন্টটা কতটুকু যাবে, কিভাবে যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে how much ভোল্টেজ তুমি ওইটা ২ টা প্রান্তে তুমি দিচ্ছ। ভোল্টেজটা কিরকম সেটা আসলে তোমার বলে দিবে কারেন্টটা কিরকম। ঠিক আছে? সো কারণটা আমরা ওখান থেকে দেখব। তো আগে আমাদেরকে বৈশিষ্ট্যটা বিশ্লেষণ করতে হবে। আমরা ডিসির ব্যাপারটা দেখলাম। এবার আমরা যদি এসিটা দেখি
তো এসিটা দেখতে একদমই এরকম। এটা তো আমি এর আগের বারের চিত্র দেখাইছিলাম। এটা যদি তোমার I হয় আর এটা যদি তোমার T হয়, তো I ভার্সেস T গ্রাফে যদি আমি ডিসি কার্ভ আঁকি, তাহলে আমি যদি এরকম একটা চিত্র দিই তোমাকে এবার, হুম, এবার আমি যে ভোল্টেজ সোর্সটা দিব সেটা এভাবে এরকম। এটা বোধহয় আমি তোমাদেরকে 3rd চ্যাপ্টারে দেখাইছি যে এসি কারেন্ট ভোল্টেজ সোর্সকে এইভাবে, আরে এইভাবে রিপ্রেজেন্ট করে। এটা দিয়ে বোঝা যায় এই যে সোর্সটা, অর্থাৎ এখানে যে ইটা তোমার দিবে সেটা হচ্ছে এসি ভোল্টেজ, এসি সোর্স হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে কারেন্টটা জেনারেট করবে সেটা হবে এসি কারেন্ট। আর এখানে ধরো না একটা রোধ আছে। তাহলে তোমার যে কারেন্টটা, এটা একদিকে আর হবে না, এই কারেন্টের ফ্লোটা হবে দুই দিকে। এটা আমি বুঝাবো কিভাবে? তো ধরো কারেন্টের ফ্লো মানে যে ইলেকট্রনটাই হচ্ছে, তাই না? আমরা দেখছিলাম যে, তোমার মনে আছে যে আমরা কি দেখছিলাম যে এসি কারেন্টে ইলেকট্রন কি ফ্লো করে না কি করে? এসি কারেন্টে ইলেকট্রনের কি ঘটে বলতে পারবা? বলতে পারবা এসি কারেন্টে ইলেকট্রনের কি হয়? ইলেকট্রন এসি কারেন্টে, এসিতে ইলেকট্রন কি এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যায় নাকি অন্য কিছু কিছু একটা হয় মনে আছে? আচ্ছা, আমরা দেখছিলাম না যে এসি কারেন্টে ইলেকট্রনটা আসলে পুরোটাই মুভ করে না, কি করে? এসি কারেন্টে ইলেকট্রনটা নিজ জায়গায় অসিলেট করে। অসিলেশন আমরা দেখছি। এই অসিলেশনের মাধ্যমে একটা এনার্জি ফ্লো হয়। বলছিলাম কিনা বলো তো? মনে পড়ছে তোমার? হ্যালো? আচ্ছা, আসো। তো তাহলে উত্তর দিচ্ছ না কেন? আমরা এটা করছিলাম। তুমি ওই ক্লাসটা আরেকবার দেখবা। চলতরিতের ফার্স্ট লেকচার যেটা, ফার্স্ট লেকচার সেটা তুমি আরেকবার দেখবে। সেখানে আমি আরো বেশি আলোচনা করছিলাম। তো আজকে অত বেশি আলোচনা করলে এই ক্লাসটা 2 ঘন্টার হয়ে যাবে। তো আচ্ছা। তাহলে আমরা দেখছিলাম যে সেখানে ইলেকট্রনটা আসলে পুরোটাই মুভ করে না। সেখানে কি করে? এসি সোর্সে ইলেকট্রন গুলো নিজ জায়গায় কম্পিত হয়। কম্পনের মাধ্যমে আসলে পুরা এনার্জিটাকে ট্রাভেল করে। তো ইলেকট্রন একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। তো যখন সে ডান দিক ভর্তি একটা ফোর্স পায়, তো ভোল্টেজটা দেখে যে ডান দিকে বেশি বাম দিকে কম, তখন সে ডান দিকে যাওয়া শুরু করে। আবার যখন দেখে বাম দিকে বেশি ডান দিকে কম, তখন বাম দিকে যাওয়া শুরু করে। সো এটা একটা টাইমের মধ্যে হয়। সো এই যে অসিলেশনটা, এই অসিলেশনটার জন্য কারেন্টের ডিরেকশনটাও দুই রকম হয়, দুই দিকে হয়। যখন সে ডান দিকে ফোর্স পায় তখন ডান দিকে, বাম দিকে ফোর্স পেলে বাম দিকে। ঠিক আছে? এরকম হয়। ফলে এই যে কারেন্টটা সেটা আসলে একদিকে হয় না, দুই দিকে হয়, এবং যেহেতু ইলেকট্রনটার মুভমেন্টটা হচ্ছে একটা এসএচএম, এসএচএম হয় ওটার। ফলে কারেন্টের ইয়াটাও, এই যে কি বলে, গ্রাফটা হয় এরকম। এখন এটা তুমি আমাকে বলবা এটা কার গ্রাফ? এটা তোমাকে বলাই লাগবে। কিসের গ্রাফ এটা?
এই যে গ্রাফটা এটা কিসের বলো? আচ্ছা আরো সহজ করে দিই। কোন ত্রিকোণমিতিক অনুপাতের গ্রাফ হচ্ছে এরকম দেখতে হয়? ফাংশন চ্যাপ্টার পড়ছি না আমরা? সেখানে তো এগুলা ছিল। বা তুমি তরঙ্গ চ্যাপ্টারটা পড়ছো নাকি? তরঙ্গ চ্যাপ্টারও কিন্তু এটা ছিল। খুবই পরিচিত একটা গ্রাফ। কার গ্রাফ বলো? এটা বলা লাগবে তোমাকে। এক্সটার্ন না, আমি বলছি এটা কোন ফাংশনের গ্রাফ? এটা আমি যদি ফাংশন বলি এটা কোন ফাংশন? হ্যাঁ, এটা কি সাইন ফাংশনের গ্রাফ কিনা বলো তো? সাইন এক্স এর গ্রাফ এরকম দেখতে। জিরো থেকে শুরু হয়, এভাবে বাড়ে, আবার এরকমে। পিরিয়ডিক মোশন চ্যাপ্টারে আমরা বারবার এই গ্রাফটা দেখছি। তারপর তরঙ্গ চ্যাপ্টারে তো এটা নিয়েই কত কিছু ছিল, অগ্রগামী তরঙ্গ, হ্যান ত্যান তরঙ্গ, তাই না? তো এটা সাইন এক্স এর গ্রাফ। তার মানে এইটা হচ্ছে সাইন এক্স এর মতো আর মানে সাইনের মতো এই গ্রাফটা দেখাচ্ছে, কারণ ওই যে এসএসএম ছিল, তোমার মনে আছে কি? তুমি যদি একটা এসএসএম কৃত কোণার তুমি যদি গ্রাফ আঁকো ওর মোশনের, ভি ভার্সেস টি কিংবা এস ভার্সেস টি এর, এক্স ভার্সেস টি এর, এই গ্রাফগুলো কিন্তু এরকমই হয়। খেয়াল করে দেখো। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের ইয়া এসি কারেন্টের, এসি কারেন্টের কি গ্রাফ, এসি কারেন্টের গ্রাফ, যেটা আসলে এই যে দেখবা যে আমি যদি এখানে আপাতত এরকমই দেখি, তো এখানে জাস্ট আমি বৈশিষ্ট্যগুলো বলি। দেখো, সময়ের ব্যবধানে এটা একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে এইভাবে যাচ্ছে, মানে ওর সাইনটা চেঞ্জ হচ্ছে। মানে আমি যদি বলি এইটা আমরা বলি পজিটিভ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, এটাকে আমরা নেগেটিভ হাফ সাইকেল। পুরো একটা সাইকেল যদি আমি বলি, তাহলে এই যে দেখো এটা একটা পুরো একটা সাইকেল তৈরি করছে, তাই না? কিভাবে বুঝলাম পুরো একটা সাইকেল তৈরি করছে? এইখান থেকে স্টার্ট করছে, মানে একটা দশা থেকে আরেকটা সেম দশায় আসতে যে সময়টা নেয়, সেটাই তো এক সাইকেল, ঠিক না? তো এই দশায় আসতে আবার সেম এই দশায় কখন আসে এইখানে, তাহলে এটা পুরো একটা সাইকেল। এই পুরো একটা সাইকেল হচ্ছে ধরো টি, একটা পর্যায়কাল, ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে তার অর্ধেক, টি/2। তো দেখো, 0 থেকে টি/2 সময় ও পজিটিভ, কারেন্টের মানগুলো আলাদা আলাদা, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আলাদা আলাদা মান, বাট সবই পজিটিভ, একদিকে যাচ্ছে। আপনার কারেন্টের ফ্লো হচ্ছে ওয়ান ওয়ে, মানে প্রথম হাফ সময় আর কি, পর্যায়কালে প্রথম হাফ সময়। পরের হাফ টাইমে দেখো তো, এবার কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়েছে, নিচে চলে আসে, মান আলাদা হচ্ছে, প্লাস নিচে চলে আসে, দিকটা পরিবর্তিত হয়ে গেছে। সো এই জন্য এইটা হচ্ছে এসি কারেন্ট। কারণ তোমার ওর এক পর্যায়কালে অর্ধেক সময় সে একদিকে, আর বাকি অর্ধেক সময় সে আরেকদিকে ফ্লো করতেছে। তো এই জন্য এটাকে আমরা বলি এসি কারেন্ট, দুই দিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো এইটা নিয়ে, এটা এটা হচ্ছে সাইনোসয়েডাল গ্রাফ বলি আমরা, নাম বোধহয় শুনছো, সাইনোসয়েডাল। কেন? কারণ ওই যে সাইনের গ্রাফ তো এটা, এই জন্য বলা হয় সাইনোসয়েডাল গ্রাফ। তোমাদের ভাগ্য ভালো, কারণ তোমাদের এই সাইনোসয়েডাল গ্রাফ নিয়েই আছে। এসি কারেন্ট শুধু এরকম দেখতে হয় না, দুই দিকে ফ্লো হবে ঠিক আছে, কিন্তু এরকম ভাবে হবে সবসময় এটা নেসেসারি না, আরো অনেক ভাবে হতে পারে, আমি দেখাবো। কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ বা অঙ্ক টঙ্ক এইটা নিয়ে আসবে, এবং এটা তোমাদের জন্য ইজি হবে যদি তুমি তরঙ্গ চ্যাপ্টার পড়ে থাকো, যদি তুমি পিরিয়ডিক মোশন চ্যাপ্টার পড়ে থাকো, যদি তুমি ফাংশন পড়ে থাকো, যদি তুমি ত্রিকোণমিতি পড়ে থাকো। এটা নিয়ে, এটা নিয়ে কাজ করার কোনো ব্যাপার না। পরের গুলা একটু কঠিন ছিল, কিন্তু এটা নাই। আচ্ছা আমি বাকিগুলো দেখাচ্ছি, দেখো। তাহলে আমি কি বললাম, বলছিলাম তোমাকে যে দুই দিকে ফ্লো হইতে হবে। আই ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, আই ভার্সেস টি যদি গ্রাফ আঁকি, তাহলে দেখো একটা গ্রাফ হতে পারে এরকম। এই গ্রাফটা দেখতে কিরকম?
ট্রায়াঙ্গলের মতো মানে হচ্ছে ত্রিভুজের মতো। এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল, এটা পুরোটা একটা পিরিয়ড। ঠিক আছে? এটাও একটা এসি কারেন্ট এর গ্রাফ। মানে এই গ্রাফ দেখলে তুমি বুঝতে পারছো আসলে এটা একটা এসি কারেন্ট। কারণ দেখো একটা সময় পজিটিভ আছে, একটা সময় নেগেটিভ আছে। তো এটা বলা হয় ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ। ঠিক আছে? তারপর হতে পারে কিরকম? তারপর হতে পারে এরকম। ঠিক আছে? এইটা কি? এটাও এই যে দেখো পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। আই ভার্সেস টি। এটাকে বলে স্কোয়ার। আর ওইটা সাইনোসয়েডাল। আরেকটা হতে পারে এরকম। পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এই যে এটা যদি একটা পর্যায়কাল ধরো, পর্যায়কাল একটা না, এখানে আবার সেম দশা এখানে কিন্তু আসছে। একটা পর্যায়কাল। তো একটা পর্যায়কালে অর্ধেক সময় আসলে সে পজিটিভ আছে, তারপর অর্ধেক সময় সে নেগেটিভ আছে। সো এটাও একটা এসি কারেন্ট এবং এটাকে আমরা বলি শ টুথ ওয়েভ শেপ। শ টুথ ওয়েভ শেপ। ঠিক আছে? এগুলো যতগুলো আমি আঁকছি সবগুলো এসি কারেন্টের আই ভার্সেস টি এর গ্রাফ এরকম দেখতে হবে। তবে তোমার খালি চিন্তা এই যে প্রথমটা ফার্স্টটা এই যে এটা হচ্ছে তোমার মেন লাগবে। এগুলা লাগবে না। ঠিক আছে? এগুলো যদি এমসিকিউ তে আসে কোথাও তাহলে তুমি দেখতে পারো। এই আর কি। ওকে, এটা গেল। এখন হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই এসি কারেন্টের উৎসটা। এসি কারেন্ট কিভাবে তৈরি হয়? তো এই আমি যেটা বললাম তোমাকে একটু আগে যে এসি কারেন্ট তৈরি করতে হলে তোমাকে এসি সোর্স দিতে হবে। এসি সোর্স বলতে এসি ভোল্টেজ দিতে হবে। এসি ভোল্টেজ এমন একটা ভোল্টেজ যেটা আসলে মানে যেটার নেচারটা হবে সাইনোসয়েডাল। মানে ওটা টাইমের সাথে সাইনোসয়েডাল কার্ভকে ফলো করবে কিংবা যে কোনো একটা ফলো করতে পারে। মানে এই যে যতগুলো গ্রাফ আঁকছি এগুলো প্রত্যেকটা গ্রাফের কিন্তু এক একটা প্রতিনিধিত্বকারী ফাংশন আছে। যেমন প্রথম গ্রাফটা প্রতিনিধিত্বকারী ফাংশন হচ্ছে সাইন, তারপর এটারও আছে। তো যেটাই হবে এমন একটা কিছু ওর নেচার হবে ভোল্টেজটার, যেটা পরিবর্তনশীল হবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ঠিক আছে? ফিক্সড হবে না। তো আমরা এটা অলরেডি পড়ে আসছি। কি পড়ে আসছি? এই যে দেখো আমরা 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 এই যে তড়িৎ চালক শক্তিটা পাচ্ছি, বা আমরা যখন তড়িৎ চালক শক্তি বা জেনারেটরের যে যেভাবে আমরা ভোল্টেজটা তৈরি করি সেটা কিন্তু করি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। মানে এই চ্যাপ্টারে যা শিখতেছি আর কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে কি করতেছে, তড়িৎ চুম্বক আবেশ দিয়ে তড়িৎ চালক শক্তি ইএমএফ জেনারেট করতেছিলাম। এবং সেটার ভ্যালুটা ছিল এরকম যে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এটাই ছিল কিনা? এটা ফ্যারাডের সূত্রটা ছিল, বা লেন্জের সূত্র যেটাই বলো, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা এটাই ছিল। ম্যাথমেটিক্যাল থেকে আমরা এটা পাইছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক যদি ইন্ডাকশন করি তাহলে যে ইএমএফ টা জেনারেট হবে সেটা হবে এইটা, ডি ফাই বাই ডিটি, এন ইন্টু ডি ফাই বাই ডিটি। এগুলো পরিচয় বলার দরকার নেই, এগুলো তুমি আগে থেকে জানো, তাই না? যেখানে ফাইটা আসলে কি ছিল? এ বি কস থিটা। এটা কি ছিল? ওই যে তুমি যে ইয়াটা নিছো, কয়েলটা বা যেটাই নিবা, সেটা সলিনয়েডটার এরিয়া ডি ছিল কত পরিমাণ তড়িৎ চুম্বক ক্ষেত্র আছে, আর এ আর বি এর মধ্যবর্তী কোণটাই ছিল থিটা। ঠিক আছে? তো এখন আমি এটা জেনারেট করব। ভালো কথা। এটা যদি আমি বসাই দিই, টি ফাই এর জায়গায় ওইটা বসাই দাও, এ বি কস থিটা। ঠিক আছে? আচ্ছা। তো এখন কি? এখন হচ্ছে যে যেটা হবে, ধরো এরকম করে চিন্তা করো। এইটা হচ্ছে তোমার ওই যে কি সলিনয়েডটার মানে এই পাশটা ধরো, এরিয়াটা হচ্ছে এটা। সলিনয়েডটা এরকম ভাবে আছে।
সলিনয়েড বা কন্ডাক্টর যেটাই বলো, ওইটা এরকম ভাবে আছে, এই ভিতরে এই দিকে যাচ্ছে, এইভাবে চিন্তা করো। বুঝতে পারছো? এরকম ভাবে আছে। ওকে, ভালো কথা। তুমি এখন কি করবা? ই জেনারেট করতে যাচ্ছ, ভালো কথা, ই জেনারেট করবা। ই জেনারেট করতে হলে তোমাকে ফাইয়ের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ফাইয়ের পরিবর্তন করব। ফাইয়ের পরিবর্তন করার উপায় কি? ফাই এর ভ্যালু কত? এ বি কস থিটা। তাহলে এটাকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমি কি করতে পারি? এটাকে পরিবর্তন করলে আমি কি কি করতে পারি? এইটার এ চেঞ্জ করতে পারি, বি চেঞ্জ করতে পারি, অথবা এই থিটাকে চেঞ্জ করতে পারি। এখন দেখো, প্র্যাকটিক্যালি এ চেঞ্জ করা আসলে পসিবল না। পসিবল না বলতে কি, তুমি কি কন্ডাক্টর, তুমি এত বড় একটা কন্ডাক্টর বানাবা, বানায় সেটার এরিয়া তো তুমি প্রতি মুহূর্তে চেঞ্জ করতে পারবা না। তারপর ধরো না, চুম্বক ক্ষেত্রের কথা চিন্তা করো, যে তুমি প্রতি মুহূর্তে চুম্বক ক্ষেত্র আলাদা আলাদা ভাবে দিবা, সেটাও আসলে খুবই কষ্টকর ব্যাপার। তোমার কাছে যেটা ইজি, সেটা হচ্ছে তুমি যদি থিটাটা চেঞ্জ করতে পারো। তুমি যদি থিটাটা চেঞ্জ করো, তাহলে ইটা তোমার ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ফ্লাক্সের পরিবর্তন হলেই ই জেনারেট হবে, ইএমএফ জেনারেট হবে। বুঝতে পারছি? তাহলে ধরো না, আমার সেট আপটা যদি হয় এরকম, যে এটা হচ্ছে এরিয়াটা ধরো, আর আমাদের যে চুম্বক ক্ষেত্রগুলো আছে সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র ধরো, আর এটা হচ্ছে এরিয়াটা। তার তুমি জানো তোমার যে এরিয়া ভেক্টরটা সেটা কিভাবে থাকে? এরিয়ার পারপেন্ডিকুলার। ধরো যে এরিয়া ভেক্টরটা আমি এইভাবে আঁকতেছি, কিভাবে আঁকবো? এই যেভাবে আঁকতেছি, তাই না? এটা হচ্ছে এরিয়া ভেক্টরটা। ওকে, সো দেখো, আমি যেটা করতে পারি, আচ্ছা এটা না দিলেও হয়। ওকে, এটা তো বুঝতেছো এখন। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এ আর বিটাকে ফিক্স রাখি। এ আর বিটাকে ফিক্স রাখি, আমরা এই যে ইয়াটা, কি বলে, কুণ্ডলীটা, মানে এই যে আমাদের যে কন্ডাক্টরটা আছে না, সেটাকে আমরা ঘুরাই। সেটাকে আমরা এই যে এই বরাবর ঘুরাই ধরো। এইভাবে ধরো, এইভাবে আছে, এই অক্ষের এক্সিসে আমি যদি একে ঘুরাইতে পারি, ধরো এইভাবে যদি ঘুরাই, ধরো এইভাবে যদি ঘোরানো শুরু করি একে, তাহলে দেখো এ আর বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটা কি চেঞ্জ হবে কিনা বলো তো? তুমি এটা কি বুঝতেছো? চেঞ্জ হবে, ওকে, চেঞ্জ হবে। তো চেঞ্জ হলেই কাজ হয়ে যাচ্ছে, ই জেনারেট হবে। তো আমরা যদি একটা চিত্র দেখি, চিত্রটা হচ্ছে এরকম। আহ এটা আঁকাই ফেলি, আঁকাই ফেলি। হুম, এরকম আছে। এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। নর্থ পোল, এটা যদি সাউথ পোল হয়, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলে আমাদের হচ্ছে ওই বি এর বি এর ডিরেকশনটা থাকবে চুম্বক ক্ষেত্রে। ধরো এরকম করে আসছে। হুম, এটা হচ্ছে বি এর ডিরেকশন গুলো এইভাবে থাকবে। এটা হচ্ছে বি। তো এখানে আমি একটা ইয়া রাখবো, কি বলে, আমি একটা এই জিনিসটা রাখবো। ধরো আমি এটা এইভাবে রাখলাম। মানে এটা বিভিন্ন ভাবে থাকতে পারে, জাস্ট এটা একটা আহ, বোঝার জন্য একটা চিত্র আঁকতেছি। ঠিক আছে? দাঁড়াও, কিভাবে আঁকলাম হলো? হ্যাঁ, কিভাবে আঁকলাম?
এরকম করে আঁকতে হবে। ধরো, এরকম চিত্র তুমি বইয়ে দেখতে পারবা, বইয়ে হয়তো সুন্দর করে আছে। তুমি মেইন জিনিসটা বুঝলেই হলো। কি জিনিস? যে আমি যদি এটাকে ঘুরাই, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণটা চেঞ্জ হবে। ওটা বোঝানোর জন্য আমি এখন চিত্রটা আঁকতেছি। ধরো এই যে এরকম করে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে এ ভেক্টর, আর এই যে কুণ্ডলীটা এই তুমি এরকম করে আসে আর কি। ধরো তাহলে এ ভেক্টর যদি হয়, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর এই বি এর ডিরেকশন এ পাশে। তো এটাকে যদি আমি এই দিক বরাবর ঘোরানো শুরু করি, থিটা চেঞ্জ হবে, এ আর বি এর মধ্যবর্তী থিটা চেঞ্জ হবে, আমাদের ইএমএফ টা জেনারেট হবে। তো এরকম আর কি। তুমি ভিডিওতে ইউটিউবে সার্চ দিতে পারো, হাউ এ জেনারেটর ওয়ার্কস, হ্যান ত্যান এসব করে সার্চ দিলে দেখবা যে তুমি রিয়েল লাইফ অনেক ইয়া দেখতে পারবা। আসলে এইভাবে তৈরি করা হয়, মানে আমরা যে বিদ্যুৎ গ্রিডে যে ভোল্টেজটা তৈরি করি, বলে না এত মেগাওয়াট হ্যান ত্যান, এইভাবে এগুলো আসলে এইভাবে জেনারেট করা হয়। তো এখন আচ্ছা, আমাদের তাহলে পড়াশোনা কি, যেটা আসলে ইনসাইট, সেটা হচ্ছে কি আমরা কি কি করতেছি দেখো, আমি আরেকবার যদি রিভিউ করি, সেটা হচ্ছে কি আমরা এন ফিক্স রাখতেছি। এন কি? ওই কুণ্ডলী যেটা আছে, কুণ্ডলীটা ফিক্স রাখতেছি, আমরা এ ফিক্স রাখতেছি, তারপর আমরা বি ও ফিক্স রাখতেছি। আমরা কি করতেছি? ওটাকে ঘোরাচ্ছি, আমরা টার্ন করতেছি। টার্ন করলে কি হবে? তোমার এই যে থিটাটা এ আর বি এর মধ্যবর্তী কোণ, এটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে, আর হচ্ছে আমাদের ইএমএফ জেনারেট হবে, ঠিক আছে? চেঞ্জ হবে। এই থিটাটা কত হবে? ধরো ওমেগা টি। ওমেগা কি? কত কৌণিক বেগে তুমি ঘোরাচ্ছ, আর টি তো টি। ওমেগা হচ্ছে কত কৌণিক বেগে তুমি ঘোরাচ্ছ। তাহলে আমাদের ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ই হচ্ছে আমার দাঁড়াচ্ছে, আমরা যদি সূত্রে ওটা বসাই দিই ডিরেক্ট, মাইনাস এন, এ আর বি তো ফিক্সড, এন এ বি ফিক্সড, তাহলে এগুলো বাইরে চলে আসবে, মাইনাস এন এ বি ডি ডিটি অফ কি হবে? কস ওমেগা টি। থিটার জায়গায় ওমেগা টি বসে। সো কস কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন ওমেগাটা বাইরে আসবে, তাহলে এটা আসবে এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, হচ্ছে ইয়ের। এই লাস্টের যে লাইনটা, এটা মনে রাখবে, এই লাস্টের লাইনটা মনে রাখা লাগবে, এবং লাস্টের লাইনটা আসলে তোমাকে বলে দিচ্ছে যে তুমি কেন এসি কারেন্ট পাচ্ছ। দেখো তো লাস্টের লাইনে ইটা কিভাবে আসছে? ই আসছে কি এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। তাহলে ইটা কি দাঁড়ালো? ইটা আসলে ফাংশন অফ টি। ফাংশন কিরকম ফাংশন? এই যে সাইন ফাংশন। আর সাইন ফাংশন মানে কি? ওই যে গ্রাফটা আসবে উপর নিচ উপর নিচ উপর। তার মানে টি এর টাইমের রেসপেক্টে যদি আমি এটার ই ভার্সেস টি এর গ্রাফটা আঁকি, তাহলে এটা আসবে কিরকম? সাইনোসয়েডাল একটা গ্রাফ আসবে। তো এটা নিয়ে একটু আলোচনা করে দাও, যেহেতু এটা নিয়ে তোমার একটু জ্ঞান খুব কম আছে দেখলাম। এরকম যদি হয়, এইটা কিন্তু এখন তোমাকে এই জিনিসটা এখন তোমাকে বিশ্লেষণ করতে হবে। আমাদের আজকের আলোচনা মূলত এইটাকে নিয়ে, ঠিক আছে? এটা এখন কারেন্টের রেসপেক্টে হতে পারে, ভোল্টেজের রেসপেক্টে হতে পারে। এখন তোমাকে ধরো আমি তোমাকে বলছি যে এইটার গ্রাফ আঁকো, এটার গ্রাফ আঁকো, ই ভার্সেস টি এর গ্রাফ আঁকো। তো তুমি এখানে ই বসাবা, বুঝছো? আর এখানে টি বসাবো। সাইন গ্রাফ না, তাহলে তুমি সুন্দর মতো এই গ্রাফটা আঁকে দিবে। সাইন আছে মানে গ্রাফটা তোমার এরকম নিবে, এই এরকম করে, এরকম আর কি। আরো সুন্দর হইতো এরকম। তো ওইখানে কয়েকটা জিনিস আছে, এটা আমি হচ্ছে কারেন্টের এই দিয়ে দেখাবো আপাতত। এটা দেখে নাও যে এখানে হচ্ছে এই ইকুয়েশন থেকে অনেকগুলো জিনিস আসে। ইকুয়েশন থেকে অনেকগুলো জিনিস আমি এখানে এক্সট্রাক্ট করতে পারি ওই ইকুয়েশন থেকে আর গ্রাফ থেকে। হ্যাঁ, কি কি এক্সট্রাক্ট জিনিস? প্রথম কথা,
এটা একটা পিক ভ্যালু আছে, সর্বোচ্চ মান বা কি বলে বিস্তার, সর্বোচ্চ বিস্তার বলি না আমরা, মনে আছে সর্বোচ্চ বিস্তার? সর্বোচ্চ বিস্তার কি এইটা না? এটা না? বলো তো। হ্যাঁ, তো এইটা আসলে তুমি বলতে পারবা এই যে ইকুয়েশন থেকে এটা ভ্যালু কত হবে, বিস্তারের ভ্যালু, সর্বোচ্চ বিস্তারের ভ্যালু? এরকম জিনিস তো পড়ছো নাকি? তো এরকম এইটার সর্বোচ্চ বিস্তার কত এটার? এ নট না? তুমি বোধহয় এটা পড়ছিলা, এক্স, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এরকম একটা ইকুয়েশন তো পড়ছো, এ সাইন ওমেগা টি। তো এইটা কিন্তু বিস্তার ছিল, মনে পড়ে? তাহলে আমাদের বিস্তার আসলে এই যে, আমি একটু ভুল করছি, এখানে একটা ওমেগা আসবে। তাহলে আমাদের এই ইকুয়েশনের সর্বোচ্চ বিস্তার হচ্ছে এই যেটা, এন এ বি ওমেগা, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। তো এটাকে আসলে তুমি ই নট যদি বলো, ই নট মানে কি সর্বোচ্চ ভ্যালু, সর্বোচ্চ বিস্তার মানে সর্বোচ্চ ভ্যালু, এই ইয়াটার ই এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ই নট। তাহলে এই ইকুয়েশনটা দেখতে হবে এরকম, ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তো ই নট এর ভ্যালু এখানে কত? এন এ বি ওমেগা। তো দেখো, এই যে এন এ বি ওমেগা, এইটা একটা সূত্র, ফর্মুলা মনে রাখতে হবে যে এটা কিসের ফর্মুলা। এটা ফর্মুলাটা হলো ভোল্টেজের সর্বোচ্চ মান কত আছে, কত এসি এসি সোর্সে ভোল্টেজের সর্বোচ্চ মান হচ্ছে এন এ বি ওমেগা। এখানে এন বের করতে পারবা, এ বের করতে পারবা, বি ও বের করতে পারবা, ওমেগাটা বের করতে পারবা না, তাই না? ওমেগাটা কিন্তু, ওমেগার সাথে কিন্তু আরো কয়েকটা জিনিস রিলেটেড আছে। যেমন আমরা এই গ্রাফ থেকে যদি দেখো, এটা একটা পর্যায়কাল, তাই না? একটা পর্যায়কাল। তো ওমেগা সমান আমরা কি কি সূত্র পড়ছি? 2 পাই এফ, এটা একটা সূত্র। তারপর কি ওমেগা সমান কি 2 পাই বাই টি, এটা সূত্র। তো এই সূত্রগুলো কিন্তু লাগবে। সবসময় তোমাকে ওমেগা যে দিবে এরকম কোনো কথা নেই। তোমাকে তোমাকে হচ্ছে কি বলে, ইয়া দিয়ে দিল, কি বলে, কত হার্স, হ্যাঁ, ওমেগা এটা কত, মানে কম্পাঙ্কটা দিয়ে দিল, হ্যাঁ, কিংবা পর্যায়কালটা দিয়ে দিল, তোমাকে ওমেগাটা বের করতে হবে, ওমেগা কত। আর কি এখান থেকে? আপাতত এইটুকুই, আপাতত এইটুকুই রাখি। তো আমরা এখানে মধ্যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করি। কি বলছে যে এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি 100 পাকের আহ, একটি কুণ্ডলী সেকেন্ডে, এটা হবে অর্ধেক করে। তোমার এত এরিয়ার, এত এরিয়ার এত এন পাক বিশিষ্ট, 100 পাক বিশিষ্ট একটা কুণ্ডলী আছে, যেটা সেকেন্ডে অর্ধেক করে, সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে অর্ধেক করতেছে এরকম। এটাকে ঘূর্ণন অক্ষের লম্ব, ঘূর্ণন অক্ষের সাথে লম্ব, ঘূর্ণন অক্ষের সাথে লম্ব এত চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো, মানে এটা বি এর ভ্যালু দেওয়া আছে। কুণ্ডলীতে সর্বোচ্চ কত বিভব তৈরি হবে? সর্বোচ্চ বিভব মানে ই নট এর ভ্যালুটা চাইছে আর কি, ই নট কত। অর্থাৎ ওই যে তুমি যদি একটা ইয়া কুণ্ডলীকে ধরে তুমি এটা একটা চুম্বক ক্ষেত্রে ঘোরানো শুরু করো, তাহলে কি ইএমএফ জেনারেট হবে না? ইএমএফ জেনারেট হবে। এখন সেই ইএমএফটা হবে টাইমের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সেটা তোমাকে ওটা চাইনি, তোমাকে বলছে যে সর্বোচ্চ কত হবে। তা সর্বোচ্চ কত হবে এটা কি, ওই সূত্রটা কত আমি একটু আগেই দেখালাম, যে সর্বোচ্চ ই নট হবে এন এ বি ওমেগা, এন এ বি ওমেগা, ঠিক আছে? তো এখানে দেখো এন এর ভ্যালু দেওয়া আছে তোমার কাছে 100, এ এর ভ্যালু দেওয়া আছে 0.1, বি এর ভ্যালু হচ্ছে তোমার এখানে ওই যে 0.01, 0.01। আর কি দেওয়া নাই? ওমেগাটা দেওয়া নাই। ওমেগাটা এখন তোমাকে এক্সট্রাক্ট করতে হবে। তোমাকে কি দেওয়া আছে? প্রতি সেকেন্ডে অর্ধেক করে, সেকেন্ডে যদি অর্ধেক করে, তাহলে এখান থেকে কি আমরা ওমেগাটা পাইতে পারি?
এভাবে পাইতে পারি দেখো। এখানে একটু এক্সট্রাক্ট করতে হবে এভাবে যে প্রতি সেকেন্ডে যদি অর্ধেক ঘুরে, একবার ঘুরলে পুরো একটা ঘুরলে ১ টা সেকেন্ড। সে অর্ধেক ঘুরছে। তার মানে মানে n এর ভ্যালু এখানে কত? ফ্রিকোয়েন্সি মানে কি বলতো? ফ্রিকোয়েন্সি মানে কি? n n ভাগ t না? n ভাগ t না? যে প্রতি সেকেন্ডে কতবার আ ইয়া হচ্ছে, কতবার আপ ডাউন করতেছে এরকম। সো আমাদের দেখো n এর ভ্যালু এখানে হাফ, অর্ধেক করছে। যদি পুরা করতো তাহলে ১ হইতো। কতটুকু সময় করছে? ১ সেকেন্ড। তাহলে এটা কি হবে? হাফ পার সেকেন্ড f এর ভ্যালু। f এর ভ্যালু তাহলে পাই গেছি। তাহলে আমরা যদি ওমেগার ভ্যালু পাইতে চাই তাহলে ওমেগা হচ্ছে 2 পাই f, তাই না? তাহলে এখানে জাস্ট কি হবে? 2 পাই, f এর ভ্যালু কত? হাফ। তো এইটা বসায় দিবা, অ্যান্সারটা ভোল্টে বের হবে। বুঝছি? যে তো এগুলাই তো দাঁড়াও, এটার মধ্যে কি পাওয়া যায় কিনা। এইটা অঙ্ক আমরা কি পারবো? করো। বিশ্ব পাক সংখ্যা বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী যার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে এত, এই কুণ্ডলীটি তার এই কুণ্ডলীটি তার সমান্তরাল অক্ষ বরাবর এত পাক কি এটা লিখছে যাই হোক। এর লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এত ওয়েবার পার মিটার স্কয়ার হলে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো যখন কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের তলের সঙ্গে এত এত এবং এত কোণ উৎপন্ন করে। আচ্ছা, পাক খেতে থাকে, ওইটা লিখছে পাক খেতে থাকে। আরেকবার বলি, বৃক্ষ পাক সংখ্যা বিশিষ্ট একটা আয়তাকার কুণ্ডলী আছে যার ক্ষেত্রফল হচ্ছে এত। এই কুণ্ডলীটি কি করতেছে? তার সমান্তরাল অক্ষ বরাবর 50 আরপিএম সেকেন্ডে পাক খেতে থাকে। ঠিক আছে? তো এর লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে এটা। আচ্ছা, মান তো। তো বলছে যে ইএমএফ বের করতে হবে, ই বের করতে হবে যখন কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের তলের সঙ্গে এত এবং এত কোণ উৎপন্ন করে। ঠিক আছে? তো আমরা যদি আসলে জিনিসটা মানে কি কি দেওয়া আছে সেগুলো বের করি তাই অঙ্ক সহজ। n দেওয়া আছে, এরিয়া কত এটা দেওয়া আছে, তারপর হচ্ছে কত বেগে পাক খাচ্ছে, এই যে এত আরপিএম, এখান থেকে ওমেগাটা পাই যাবো নিশ্চয়ই। এত 50 আরপিএম পার সেকেন্ড এখান থেকে ওমেগাটা পাওয়া যাবে। তারপর আর কি দেওয়া আছে? এই যে ডি এর ভ্যালু দেওয়া আছে, আর এই যে থিটা গুলাও দেওয়া আছে। ব্যাস, তাহলে এখানে তুমি বুঝতেছো এটা কোনটার তোমার হচ্ছে কোন সিচুয়েশনে এই অঙ্কটা দিছে। ওই যে ইএমএফ জেনারেটর। ইএমএফ জেনারেটরের জন্য যে সূত্রটা আমরা পড়লাম সেটা কি পড়লাম? NAB cos, সরি, NAB ওমেগা cos। আচ্ছা, একটা কাজ করো, রিজয়েন দাও, রিজয়েন দাও।
হ্যাঁ, এখন এখন কি ঠিক আছে? হ্যালো? হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ কি করার, আমারও তো এখানে কিছু করার নেই। আচ্ছা, একটু ম্যানেজ করে নাও, হ্যাঁ? আমরা শেষ আরকি, আমাদের আরেকটুই আছে। ওই যেটা বলছিলাম তোমাকে, ২০০ পাক বিশিষ্ট একটা আয়তকুণ্ডলী সবই দেওয়া আছে, তাই না? তো আমরা যে ডিরেক্ট সূত্রটা ইউজ করতে পারি। আমরা যে সূত্রটা পড়ছি cos কেন লিখলাম? sin হবে এখানে সূত্র। NAB ওমেগা sin ওমেগা t, এটাই পড়ছিলাম না? এটাই পড়ছি। এখন জাস্ট এখানে হলো আমাদেরকে কি করতে হবে? উম দাঁড়াও একটু দাঁড়াও। sin ওমেগা t, তো আমরা এটা সূত্র ইউজ করবো নাকি কোনটা ইউজ করবো? EAB cos, কোন দেওয়া আছে? চুম্বক ক্ষেত্রের সাথে তো, তাহলে আসলে এটা সূত্র তো না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস n d phi dt, মাইনাস n d dt of AB cos, যদি কুণ্ডলী চুম্বকত্বের তলের সঙ্গে এত কোণ উৎপন্ন করে। এখানে কোণটা তো দিয়ে দিচ্ছে। তাহলে তো দাঁড়াও একটু দেখি। আমাদের সূত্র হচ্ছে NAB sin ওমেগা t। NAB ওমেগা sin ওমেগা t যদি করি, তো এইখানে, হ্যাঁ, এখানে আসলে সূত্রটা এটা ইউজ করতে হবে আমাদেরকে। E equal to NAB ওমেগা sin থিটা। এখানেও লিখে দিতে হবে। এই যে ওমেগা টি, এটাই তো থিটা ছিল, এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই সূত্রটা এইভাবেও তুমি মানে চিন্তা করতে পারো, NAB ওমেগা সাইন থিটা। এই থিটাটা কি? থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তো এই সূত্র প্রয়োগ করে আসলে এই অঙ্কটা করতে হবে। NAB ওমেগা সাইন থিটা। ঠিক আছে? এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করা লাগবে। তো আমাদেরকে দেখো, আমরা যদি থিটা 0 ডিগ্রি, কখন 0 ডিগ্রি হলে কত হবে ই, থিটা 60 ডিগ্রি হলে কত হবে, 90 ডিগ্রি হলে কত হবে, এইগুলো আমরা বের করতে পারবো এখান থেকে। তো এগুলো তুমি একটু মান টান বসাই দিয়ে বের করি। 0 ডিগ্রি হলে একটা, থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে একটা, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা। এন এ বি সবই দেওয়া আছে, জাস্ট ওই ওমেগাটা বের করে দেখাই দিই। ওমেগা সমান আমরা কি দেওয়া আছে, 50 আরপিএম পার সেকেন্ড। এটা মানে কি? 50 আরপিএম পার সেকেন্ড মানে কি? প্রায় 50টা রেভলিউশন পার সেকেন্ড। একটা রেভলিউশন মানে একবার পাক দিচ্ছে। তাহলে ওমেগা মানে আমরা কি জানি? ওমেগা মানে তুমি জানো যে এখানে থিটা বাই টি, তাই না? তো পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কয়টা পাক দিছে? 50টা। এত রেভলিউশন, তাহলে 50। এক পাকে কতটুকু কোণ যাবে? 2 পাই। তাহলে 50 পাকে যাবে 50 ইন্টু 2 পাই পার সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি ওমেগাটা পেয়ে যাবা, এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগা। দেখো, বুঝছো কি? হ্যাঁ, ওমেগা মানে কি? যে পার সেকেন্ডে কতটুকু কৌণিক দূরত্ব কভার করতেছে, তাই না? সেটাই তো ওমেগা। তো থিটা বাই টি, তো 50 আরপিএম, আরপি পার সেকেন্ড, 50 আরপি পার সেকেন্ড, এইটাই বোঝায়। 50 আরপি পার সেকেন্ড মানে 50 রেভলিউশন পার সেকেন্ড। 50 রেভলিউশন মানে কি? এক রেভলিউশন মানে একবার ঘুরছে। 50 রেভলিউশন মানে 50 বার ঘুরছে। তো সময় হচ্ছে 1 সেকেন্ড, টি 1 সেকেন্ড বসাইছি। 50 রেভলিউশন মানে কি?
যে একবার ঘুরলে সে কয়বার কতটুকু কৌণিক দূরত্ব কভার করবে 2 পাই। তাহলে যদি 50 রেভলিউশন হয় তাহলে 50 ইনটু 2 পাই রেভলিউশন থিটা, তাহলে কৌণিক দূরত্ব কত হচ্ছে 50 ইনটু 2 পাই ভাগ 1। এটা হচ্ছে ওমেগা। এটা ইয়াটা বের হবে রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো কি? ঠিক আছে, বুঝছো? বুঝলে তো ভালোই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অঙ্কটা তোমার এখানে ক্যালকুলেটর দিয়ে যখন করবে তখন রেডিয়ান মোডে নিতে হবে। কারণ তুমি ওমেগাটা এখানে কিসে বসাইছো, ওমেগাটা বসাইছো হচ্ছে তুমি এই যে রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে তোমার পুরো অঙ্কটা রেডিয়ানে করতে হবে, মানে রেডিয়ান মোডে করা লাগবে। আহ বাট তুমি যদি ইয়া করো, ডিগ্রিতে বসাও, ধরো এখানে সাইন 60 ডিগ্রি বসাইলে আর ওমেগা বসাইলে রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো রেডিয়ান মোডে নিয়ে তারপরে এই অঙ্কটা করবা। আর যদি, হ্যাঁ এটাই। ওকে, আর কি, এটা গেল। এরপরে তো আমার আরো একটু পড়াশোনা ছিল, কিন্তু আজকে আমার আসলে সময়ও নাই। যা, এই লাস্ট এটা বলে শেষ করতেছি। একটা টপিক বাকি থেকে যাবে আজকে। দেখো, আমরা যে ইটা পাইছি সেটা হচ্ছে শেষ, আজকেই শেষ করে দিতাম, কিন্তু আজকে আমার একটু কাজ আছে রাতে। তো আমি আসলে একটু পরে শেষ করে দিব, নাহলে আজকেই শেষ হয়ে যাইতো। আধা ঘন্টা লেকচার নিলে হয়ে যেত। তো এরপরের দিন ভাবতেছি ওই যে তোমাদের ইয়াটা আছে না, ওই যে অ্যাম্পিয়ার সার্কিটের ল, ওটা তো পড়াই নাই। ওইটা পড়াবো একটু, পড়ায় আর এটা যে বা যতটুকু অংশ বাকি থাকলো ওটা পড়ায় শেষ করে দিব। ওটা 2টা চ্যাপ্টার তাহলে শেষ হয়ে যাবে, কোনো টপিক বাদ থাকবে না। ঠিক আছে? তো ই ইকুয়াল টু আমরা পাইলাম ই নট সাইন ওমেগা টি, এটা পাইছি। তো তুমি কি সূত্র পড়ছো না? সূত্র পড়ছো, কি সূত্র পড়ছো তুমি? যে আমরা জানি যে ই ইকুয়াল টু আই আর, তাই না? আচ্ছা, ই ইকুয়াল টু আই আর, ভালো কথা। ধরুন রোধ হচ্ছে আর, ইকুয়াল টু আই আর লিখতে পারি আমরা। তো আমরা যদি আই বের করতে চাই তাহলে সেটা কি হবে? ই ভাগ আর, এটাই, এটাই। সো আমরা যদি আই বের করি, তো ই, ই হচ্ছে আমাদের ই নট সাইন ওমেগা টি, ই নট সাইন ওমেগা টি, এটা আর দিয়ে ভাগ করো। তাহলে ই নট বাই আর সামনে আসলো সাইন ওমেগা টি। তো ই নট বাই আরটাকে আমরা আই নট বলতে পারি, আই নট সাইন ওমেগা টি। তাহলে আই আসলো এটা। তাহলে এই যে আই এর যে ধর্মটা কি আসলো দেখো তো, আই এর ধর্মটা সাইনোসয়েডাল আসছে। ঠিক আছে, এটা আসছে এরকম। কারণ তোমার ভোল্টেজটা সাইনোসয়েডাল, তোমার ইয়া কারেন্টটাও সাইনোসয়েডালই আসবে, সাইনোসয়েডালই আসবে। ঠিক আছে, এই জন্য এটা গ্রাফটাও হবে এরকম। এর যে পিক ভ্যালু হবে সেটা দেখো, এই পিক ভ্যালুটা হবে আই নট। আই নট মানে এই আই নট হলো ম্যাক্স ভ্যালু আর কি, বিস্তার, সর্বোচ্চ বিস্তার। তারপর এটা ধরো ওর পর্যায়কাল টি। তো এই যে তোমার কি বলে এটাকে, ভোল্টেজটা যে ওমেগা থাকবে তোমার কারেন্টের ওমেগা সেমই থাকবে, সবই সেম। তো এরকম জিনিস। তো এখন এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে কিছু প্রশ্ন, বেসিক কিছু প্রশ্ন আসবে। বেসিক কিছু প্রশ্ন আসবে, ওগুলো আমি একটা 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 করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এই আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি যে ইকুয়েশনটা সেটা দিয়ে এসব নিয়ে আসছিলাম, কিন্তু হচ্ছে সময় নেই। আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা, বা সূত্রটা বলতে পারো আই নট সাইন ওমেগার জায়গায় 2 পাই এফ লিখতে পারো, 2 পাই এফ টি।
কি প্রশ্ন আসবে দেখো এখান থেকে এই কোশ্চেন থেকে কি প্রশ্ন আসবে? তরঙ্গ চ্যাপ্টার পড়লে এগুলো না পড়লেও হইতো, কারণ এগুলো সব তরঙ্গ চ্যাপ্টারের বেসিক। একদম এটা কি সাইনোসয়েডাল, কিন্তু এটা তরঙ্গ চ্যাপ্টারে এটা তুমি বারবারই দেখছিল, নতুন তো কিছু নাই। তো এখানে দেখো এই গ্রাফ থেকে কয়েকটা জিনিস বলি। এটা পুরোটা একটা পর্যায়কাল, একটা পর্যায়কাল এতটুকু, ঠিক আছে? তারপরে হচ্ছে এটাকে আমরা বলি পজিটিভ হাফ সাইকেল, এটাকে আমরা বলি নেগেটিভ হাফ সাইকেল। হাফ সাইকেল কেন? কারণ T/2 পর্যায়কালে অর্ধেক সময় উপরে, পর্যায়কালে অর্ধেক সময় নিচে থাকবে, ঠিক আছে? তারপর আরো জিনিস অবজার্ভ করবো আমরা, কি এটা সর্বোচ্চ মান আর এটা সর্বোচ্চ মান কিনা। হ্যাঁ, সর্বোচ্চ মান। তো সর্বোচ্চ মানটা কোথায় যায় টাচ করতেছে, কতটুকু সময়? T/4, এতটুকু সময়। যখন সময় T/4, অর্থাৎ পুরা সাইকেলের 1/4, তখন সেটা সর্বোচ্চ মানে যাচ্ছে। আবার কখন সর্বোচ্চ মানে যাচ্ছে নেগেটিভে, সেটা হচ্ছে 3T/4 এ। বুঝছো? দেখেই তো বুঝতে পারতেছো। মানে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ করে তুমি যদি চিন্তা করো, এভাবে জিনিসটা হচ্ছে। আর কি? আর এটা তো সর্বোচ্চ বিস্তার, আই নট, সর্বোচ্চ বিস্তার এরকম, এটা সর্বোচ্চ মান। তাহলে কি প্রশ্ন আসবে? তোমাকে এই ইকুয়েশন থেকে কি বিশ্লেষণ করতে হবে? প্রথমে বলবে যে প্রবাহের সর্বোচ্চ মান কত। ইকুয়েশন দেখে বলতে পারবে না? বলতে পারো ঠিক, আই নো। এইটুকু বাদ দিয়ে যা থাকবে সামনে পুরোটাই হচ্ছে সর্বোচ্চ মান। দুই, কি আসতে পারে? কম্পাঙ্ক। ইকুয়েশন দেখে কম্পাঙ্কটা বলতে হবে। এটা কি? এফ ইকুয়াল টু আমরা জানি, এই যে ওমেগা সমান 2πf, তাহলে এটা হবে ওমেগা বাই 2π। তারপর পর্যায়কাল, যে এই যে ওয়েভটা, এটা পর্যায়কাল কত, এটাও আসবে। তো এটা হচ্ছে টি। টিটা বের করবে কিভাবে? 2π/ওমেগা দিয়ে। আর কি আসবে? যে শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে কতক্ষণ সময় নেয়। যে সময় লাগে T/4। দেখো T/4 না, এই যে গ্রাফ থেকে, এই যে T/4, এতটুকু সময় সর্বোচ্চ মানে পৌঁছেছে। আবার উল্টাটা হতে পারে, যে শূন্য থেকে আবার শূন্যতে পৌঁছাতে কতক্ষণ সময় নেয়। হাফ সাইকেল লাগে। শূন্য থেকে আবার আমি যদি শূন্যতেই আসতে চাই, এটা তুমি গ্রাফ থেকেই দেখতে পাচ্ছ। বুঝতে? সময় T/2, T/2, এই তো। এখন এখান থেকে একটা জিনিস অবজার্ভ করা যায়। কি অবজার্ভ করা যায়? এই যে দেখো, বলে না বাসাবাড়িতে এস 50 হার্জ। এটা আমি ওই দিন থার্ড চ্যাপ্টার প্রথম দিনেও এই জিনিসটা নিয়ে আলোচনা করছি, 50 হার্জ। যে 50 হার্জে আমাদের এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 50 হার্জ। তো এটা কার ফ্রিকোয়েন্সি? এটা ওই ইলেকট্রনটা কি বেগে কতটুকু ইয়াতে অসিলেট করতেছে সেটা। ইলেকট্রনের অসিলেশনটা হচ্ছে 50 হার্জ। বুঝছো? তো এখন 50 হার্জ যদি হয়, তাহলে এই যে কারেন্টের কারেন্টের যে পর্যায়কালটা আমরা যদি বের করতে চাই, এটা কত? টি ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এটা কত? 1/50। তাহলে এটা কত আসতেছে দেখো তো? 0.02 সেকেন্ড। মানে অনেক, খুব একটা কম সময় আসলো না? 0.02 সেকেন্ড হচ্ছে এটা একটা পর্যায়কাল। আচ্ছা, এখন আরো জিনিস দেখতে পারো, যে এই যে ও যে সর্বোচ্চ ওটার যে হাফ সাইকেলটা, মানে এটা কতটুকু? তাহলে T/2, তাহলে এটা হবে 0.01 সেকেন্ড। এখন একটা জিনিস চিন্তা করো, যে 0.01 সেকেন্ড সময়ের জন্য কারেন্টটা পজিটিভ, 0.01 সেকেন্ডের জন্য, পরের 0.01 সেকেন্ডের জন্য কারেন্টটা কি? নেগেটিভ। মানে কারেন্টের ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, আসলে লিটারালি চেঞ্জ হচ্ছে, একবার ডান দিকে আর একবার বাম দিকে।
তো সেটা কতক্ষণ হচ্ছে এটা? যে 0.01 সেকেন্ডের জন্য কারেন্টটা উপরের দিকে পজিটিভ, আবার 0.101 সেকেন্ডের জন্য কারেন্টটা নিচের দিকে। তাহলে এটা খুবই অনেক একটা অল্প সময় কিন্তু। ফলে তুমি যখন আ একটা লাইট দেখো, মানে তুমি তোমার রুমে যে লাইটটা আছে সেটা কিন্তু এসি কারেন্ট দিয়ে চলতেছে। কিন্তু তুমি তো দেখতেছো না যে এটা মানে এসি কারেন্টের একটা সময়ের জন্য তো এটা শূন্য হচ্ছে নাকি? কারেন্টের কিন্তু তো একটা সময়ের জন্য আ তো I এর মান 0। তো I এর মান যদি 0 হয় তাইলে তো তোমার লাইটটা অফ হয়ে যাওয়ার কথা। I মান 0 মানে কি? মানে লাইট অফ হয়ে যাওয়ার কথা। কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তাই না? তুমি তো দেখতেছো কনস্ট্যান্ট তোমাকে লাইট দিচ্ছে। ঠিক আছে? সো এই যে এতটুকু এই যে মানে একটা সময় যে শূন্য হচ্ছে এটা খুবই মানে 0.01 সেকেন্ড মানে এটা অনেক অল্প সময়। যেটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না। মানে ওইটা মানে ধরতেই পারতেছ না আরকি। তো সেটার জন্য আমি একটা অ্যানিমেশন না একটা ভিডিও দেখাবো। দাঁড়াও দেখাই। এটা দিয়ে শেষ করব আমরা আজকে। এই যে। তো দেখো আ ১ম এ বাল্বটা এরকম আছে। আমি যদি স্লো মোশন করতে পারি, মানে আমি ক্যামেরার মাধ্যমে তো সেটা করতেই পারি। স্লোলি যদি দেখাই, তাহলে দেখো এই যে আপ ডাউন করতেছে আরকি। যে কেন এরকম আপ ডাউন হচ্ছে? ওই যে একবার উপরে পজিটিভ নেগেটিভ হচ্ছে না? তো একবার কারেন্ট তো শূন্য হয়ে যাচ্ছে। তো ওইটা এখানে দেখা যাচ্ছে আরকি। ঠিক আছে? কিন্তু আমরা খালি চোখে এটা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো? এইটা আরকি দেখানোর ছিল আমার। বোঝানোর ছিল। তো এই শেষ আরকি আমাদের এটা অধ্যায়। অল্প একটু কিছু জিনিস বাকি আছে। ওটা আমি কালকে শেষ করে দিব। মানে হ্যাঁ, কালকেই শেষ করে দেব। কালকে তো পড়তেছি। তো এই তো। ঠিক আছে? তুমি একটু